নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ভিডিওটা ছিল ভারত বিষয়ক সম্পর্কে, অর্থাৎ ভারতের কোন কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে, যেটা ফার্স্ট চ্যাপ্টার ভারত পরিচিতি, যেটা কিন্তু আমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই জরুরি। এবং ভিডিওটা ছিল পুরো কনসেপ্ট বেসড। আশা করি তোমরা যারা দেখেছো তাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। তো আজকে সেই ধারণাটাকে আরও মানে ভালোভাবে নিজের বাগিয়ে আনার জন্য আমি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ভারত বিষয়ক সম্পর্কে, অর্থাৎ যে জিনিসটা আমি পড়িয়েছি, আমি সেই সম্পর্কে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হয়। তো যাই হোক, আমি চেষ্টা করব এইরকম ভিডিও আরও আপলোড করার জন্য। প্রথমে কনসেপ্ট, তারপরে সেই কনসেপ্টটাকে বেস্ট করে বেশ কিছু এমসিকিউ তোমাদের সামনে আমি আলোচনা করব উত্তর সমেত। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধু ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, যে প্রথম যে কোশ্চেনটি ছিল, দেখো একটা কোশ্চেন ছিল যে নিম্নলিখিত শহরগুলির মানে যে কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী। ঠিক আছে, অধিক নিকটবর্তী মানে খুব কাছে। কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা তোমরা জানলেই বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে ভারতের যে সাউথ পোর্শনটা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের ওপর দিয়ে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, তো 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার খুব কাছের শহর কোনটা? দিল্লি, কলকাতা, যোধপুর, নাগপুর। দেখো, আমি একটা ম্যাপ দেখাচ্ছি, ম্যাপটা দেখলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে দেখো ভারতের ম্যাপ। তো এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি স্টেটের ওপর দিয়ে গেছে। তো এখানে রয়েছে দিল্লি, তারপরে হচ্ছে যোধপুর, তারপরে হচ্ছে নিচে নাগপুর, এখানে রয়েছে কলকাতা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কলকাতা। কলকাতা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার ঠিক নিকটবর্তী একটা জায়গা। এটা কিন্তু পুরো কনসেপ্ট বেসড কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটি যেটা উত্তর পেলাম সেটা হচ্ছে কলকাতা। নেক্সট দেখো, যে প্রশ্নটি আমরা আলোচনা করব তোমাদের সামনে। তো এখানে রয়েছে যে কিছুগুলো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এখানে আছে যে নিম্নলিখিত কোন রাজ্যগুলির চীনের সঙ্গে সীমানা রয়েছে। ঠিক আছে, তো অপশান দেওয়া রয়েছে তোমার জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীর একসাথেই রয়ে গেছে। এটা জম্মু কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। দেখো, এখানে হচ্ছে 1 আর 3 মানে জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ, 1 3 4 মানে জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তারপরে রয়েছে 1 2 3 মানে হচ্ছে জম্মু কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, সবগুলোর সাথেই। ঠিক আছে, এটা কিন্তু পুরো ম্যাপ বেস কোশ্চেন। তোমরা কিন্তু যদি ম্যাপটা ভালো করে লক্ষ্য করো তো অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কোন কোন দেশের মানে রাজ্যের সাথে চীনের বর্ডার রয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি বর্ডার রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বর্ডার রয়েছে। এবং চীনের সাথে কোন কোন রাজ্যগুলোর বর্ডার রয়েছে সেটা হচ্ছে, দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1 2 3 4। তাহলে আরেকটি রাজ্য রয়েছে এখানে, দেখো এখানে আছে জম্মু কাশ্মীর, তারপরে হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আরেকটি রাজ্য যে রাজ্যের সাথে চীনের বর্ডার রয়েছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ তো রয়েছে, সিকিম হয়েছে, অরুণাচল প্রদেশ হয়েছে, আরেকটা যেটা রাজ্য রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, এই 5টি রাজ্যের সাথে চীনের বর্ডার রয়েছে প্রায় 3488 কিলোমিটার। 3488 কিলোমিটার। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা রয়েছে যার সাথে বর্ডার সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, বর্তমানে সেটা লাদাখ। ঠিক আছে, এটা কিন্তু লাদাখ, ঘাবড়াবে না। ঠিক আছে, কারণ জম্মু কাশ্মীরকে ভাগ করে দেওয়া হয়েছে লাদাখ 2019 সালে। অক্টোবর মাসে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো লাদাখের সাথে সবচেয়ে বেশি বর্ডার রয়েছে। নেক্সট দেখো, কোশ্চেন রয়েছে যে পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে আলাদা করে রেখেছে? পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আমি কিন্তু ভিডিওর শেষ দিকে বলেইছিলাম যে ভারতবর্ষের কোন কোন রাজ্যের মানে সাথে কী কী বর্ডার রয়েছে, কোন কোন দেশের সাথে বর্ডার রয়েছে। আমি সেই বর্ডার বিষয়ে নিয়েও আলোচনা করেছিলাম। তো পক প্রণালী, দেখো যে ভারতের শেষ যে পোর্শনটা রয়েছে, যে দক্ষিণ ভাগটা, এবং তার নিচেই রয়েছে শ্রীলঙ্কা। ঠিক আছে, এইদিকে রয়েছে বে অফ বেঙ্গল, এদিকে রয়েছে অ্যারাবিয়ান সি। ঠিক আছে, তো এখানে পক প্রণালী
ভারত মানে যে ভারতকে কোন দেশের সাথে আলাদা করে রেখেছে? পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা। ঠিক আছে, দেখো পক প্রণালীর সাথে শ্রীলঙ্কার বর্ডার রয়েছে, কারণ পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করে রেখেছে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ঠিক আছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে দেখো এখানে হচ্ছে রয়েছে ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত আফগানিস্তান, পাকিস্তান আফগানিস্তান। ঠিক আছে, তো এই জেনে নাও বাকিগুলো যে ভারত এবং পাকিস্তানের সাথে যে বর্ডার রয়েছে তার নাম কি? এলওসি বলি আমরা, লাইন অফ কন্ট্রোল, বা আরেকটা রয়েছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এটা মনে রাখবে, র্যাডক্লিফ লাইন এবং এলওসি। ভারত এবং চীনের সাথে বর্ডার রয়েছে ম্যাকমোহন লাইন আর এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত এবং আফগানিস্তানের সাথে রয়েছে যখন আমাদের বিফোর স্বাধীনতা 1947 সালের আগে ডুরান্ট লাইন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এবং চীনের মধ্যে যে সীমানা রেখা, অর্থাৎ যে সীমানা রেখা তৈরি হয়েছিল, তো এই সীমানা রেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ। সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ মানে হচ্ছে পুরো ল্যান্ডলক। ঠিক আছে, যে আমাদের যে সাউথ পোর্শনটা যেটা রয়েছে, সেই সাউথ পোর্শনটায় যে রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যারাবিয়ান সি এবং মানে হচ্ছে বে অফ বেঙ্গল, এই সাগরের উপকূলবর্তী এলাকা। তো এখানে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম উপকূল মিলে মোট 9টা রাজ্যের ওপর দিয়ে সমুদ্র উপকূল রয়েছে। তো এখানে হচ্ছে কোনটা সম্পূর্ণ স্থলবেষ্টিত, অর্থাৎ মানে চারদিকে ল্যান্ডলক, মানে কোনো দিকে জলভাগ দ্বারা আলাদা করা নেই, দ্যাট মিনস সমুদ্র দিয়ে। তাহলে এখানে বললাম যে পশ্চিম উপকূলের গুজরাট, তারপরে রয়েছে পূর্ব উপকূলের বিহার, অন্ধ্রপ্রদেশ, এগুলো সবগুলোই কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা। কিন্তু বিহার যে রাজ্যটা, এই রাজ্যটা পুরো কিন্তু ল্যান্ডলক, অর্থাৎ কোনো দিকেই আমরা এর সমুদ্র খুঁজে পাবো না। তাহলে এটা সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্য। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, যে নিচের কোন প্রণালী কার নিকোবর এবং লিটিল আন্দামানকে আলাদা করে রেখেছে? 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 7 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এটা মনে রাখবে যে কার নিকোবর। দেখো এখানে আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করি, যেটা হচ্ছে বে অফ বেঙ্গলের ওপরে রয়েছে, আন্দামান নিকোবরের আমরা মানে হচ্ছে আন্দামানের মোটামুটি 4টা দ্বীপপুঞ্জ দেখতে পাবো, তার নিচে ঠিক নিকোবর রয়েছে। তো এখানে রয়েছে দক্ষিণ আন্দামান, মিডিল আন্দামান, তারপরে রয়েছে লিটিল আন্দামান, এইটা রয়েছে কার নিকোবর। তো এখানে রয়েছে যে আন্দামান এবং নিকোবর, এই দুটোকে আলাদা করে রেখেছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এটা মনে রাখবে, 10 ডিগ্রি চ্যানেল আলাদা করে রেখেছে আন্দামান এবং নিকোবর। তো একদম খুব কাছ থেকে যদি বলা যায় তাহলে এই নিচেরটা হচ্ছে কার নিকোবর, উপরেরটা হচ্ছে লিটিল আন্দামান। এরপরে দেখো 8 ডিগ্রি চ্যানেলটা তোমরা মনে রাখবে যে 8 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে রয়েছে। 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে? মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে। আর 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে আলাদা করে রয়েছে? কার নিকোবর এবং লিটিল আন্দামান। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট দেখো যে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ঠিক আছে, তো ভারতের উপকূল রেখা দীর্ঘতম কোন রাজ্যের? এখানে ভারতের প্রায় 9টা রাজ্যের ওপর দিয়ে সমুদ্র গেছে। এরপরে হচ্ছে তোমার 9টা রাজ্যের পাশাপাশি 3টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, দমন, দিউ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ওপর সমুদ্র বয়ে গেছে। মোটামুটিভাবে 7516.6 কিলোমিটার হচ্ছে আমাদের সমুদ্র। ঠিক আছে, তো এখানে মূল ভূখণ্ডের সবচেয়ে বেশি সমুদ্র রয়েছে কোথায়? মানে হচ্ছে গুজরাটে। গুজরাটের 24টি জেলার মধ্যে প্রায় মানে হচ্ছে 2টি জেলা বাদে বাকি সব জেলাই কিন্তু সমুদ্র উপকূলবর্তী। আর এটা হচ্ছে পশ্চিম উপকূল, এবং পূর্ব উপকূলের সবচেয়ে বেশি কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। এটাও তোমরা কিন্তু মনে রাখবে, এটা পূর্ব উপকূল পশ্চিম উপকূল দিয়ে দিতে পারে। তো সবচেয়ে বেশি কোথায় রয়েছে? গুজরাটে, প্রায় 1500 কিলোমিটার। নেক্সট দেখো যে কোশ্চেনটি আমরা আলোচনা করব যে নিচের কোথায় কোথায় প্রবাল প্রাচীর লক্ষ্য করা যায়? প্রবাল প্রাচীর মানে হচ্ছে কোরাল রিফ। অ্যাকচুয়ালি দেখো এখানে যে প্রবাল যেটা রয়েছে, সামুদ্রিক ছোট ছোট কীট, যেগুলো মরে কিন্তু একটা মানে যে স্তূপ তৈরি করেছে, এবং সেখান থেকেই কিন্তু একটা ল্যান্ড তৈরি হয়েছে, এবং সেটাই হচ্ছে সমুদ্রের যে দ্বীপ, সেটা প্রবাল প্রাচীর। ঠিক আছে, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কচ্ছ উপসাগর, মান্নার উপসাগর, সমুদ্র
সুন্দরবন। দেখো আমরা পড়েছিলাম শুধুমাত্র কিন্তু লাক্ষাদ্বীপ, যেখানে যে এই লাক্ষাদ্বীপ কিন্তু প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ আমরা বলে থাকি, ঠিক আছে। তো এই লাক্ষাদ্বীপের পাশাপাশি আমরা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কচ্ছ উপসাগর, মান্নান উপসাগর এগুলোতেও কিন্তু আমরা প্রবাল প্রাচীর লক্ষ্য করি। শুধুমাত্র সুন্দরবনে আমরা কিন্তু প্রবাল প্রাচীর লক্ষ্য করি না। তো এই হিসাবে আমাদের উত্তর হচ্ছে কেবলমাত্র 1, 2, 3, এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। 1, 4 বা 1, 3, 1, 2, 3, 4 কোনোটিই নয়। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কচ্ছ উপসাগর এবং মান্নার উপসাগর এবং লাক্ষাদ্বীপ আমরা প্রবাল প্রাচীর লক্ষ্য করি। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্যটির নাম কি। দেখো এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের যদি তুমি ম্যাপটা লক্ষ্য করো যে ভারতের মানে হচ্ছে সবচেয়ে বেশি অঙ্গরাজ্যের সাথে বর্ডার কোন রাজ্যের রয়েছে, ঠিক আছে। দেখো তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সাথে বর্ডার কোন কোন রাজ্যের রয়েছে, প্রথমে দেখো রয়েছে উত্তরাখণ্ড ইউকে, তারপর রয়েছে হিমাচল প্রদেশ এইচপি, তারপর রয়েছে হরিয়ানা, তারপর রয়েছে দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তারপর রয়েছে এমপি মধ্যপ্রদেশ, তারপর রয়েছে ছত্তিশগড়, তারপর রয়েছে ঝাড়খণ্ড, তারপর রয়েছে বিহার, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ টোটাল 8টা রাজ্যের মানে হচ্ছে সীমানা স্পর্শ করেছে কিন্তু উত্তরপ্রদেশ। এবং একটা দেশ রয়েছে উত্তরপ্রদেশের ঠিক উত্তর দিকে যার নাম হচ্ছে নেপাল। এছাড়াও দেখো অন্ধ্রপ্রদেশের বর্ডার রয়েছে কোন কোন রাজ্যের সাথে, এটা তোমরা মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশের বর্ডার রয়েছে 5টি রাজ্যের সাথে, মধ্যপ্রদেশের বর্ডার রয়েছে 5টি রাজ্যের সাথে, এবং বিহারের বর্ডার রয়েছে কটা রাজ্যের সাথে। বিহারটা দেখে নাও, বিহারটা যদি তোমরা ম্যাপ দিয়ে পড়ো তাহলে যে ম্যাপ দিয়ে বুঝতে পারবে বিহার রাজ্যের সাথে তেমন একটা বর্ডার নেই। বিহারের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে, ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে এবং উত্তরপ্রদেশের বর্ডার রয়েছে, 3টি রাজ্যের বর্ডার রয়েছে, ঠিক আছে। তাহলে বিহারের সাথে 3টা, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল উত্তরপ্রদেশ। নেক্সট দেখো যে নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য নয়। আমি এর আগে একটা কোশ্চেন পড়লাম যে নিচের কোনটি স্থলবেষ্টিত রাজ্য অর্থাৎ ল্যান্ডলক। তো এখানে 10 নম্বর কোশ্চেন যেটা দেওয়া রয়েছে যে নিচের কোনটা স্থলবেষ্টিত রাজ্য নয়, অর্থাৎ চারদিকেই কিন্তু সমুদ্র বা 3 দিক সমুদ্র, একদিক ল্যান্ডলক দ্বারা মানে ঘিরে থাকে, মানে এই টাইপের, বা 3 দিক ল্যান্ড একদিক সমুদ্র এই টাইপের। তো এখানে রয়েছে অর্থাৎ তো তার জন্য আমরা মনে করব যে ল্যান্ডলক স্টেট কোনগুলো। তো বিহারে কিন্তু কোনো দিকেই সমুদ্র নয়, মিজোরামে কোনো দিকেই সমুদ্র নয়, ছত্তিশগড় কোনো দিকেই সমুদ্র নয়, শুধুমাত্র উড়িষ্যা যেখানে উৎকল উপকূল রয়েছে, উত্তর সরকার উপকূল রয়েছে। তো এটা পড়বো আমরা উড়িষ্যা কিন্তু সমুদ্রের তীরবর্তী একটা এলাকা, এই জন্যে এই রাজ্যটি উড়িষ্যা রাজ্যটি কিন্তু ল্যান্ডলক নয়। এরপর দেখো এটা পুরো কিন্তু কনসেপ্ট বেসড কোশ্চেন, তুমি যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু এটা বুঝতে পারবে। এটা কিন্তু অপশানগুলোও একটু এলোমেলো বা গোলমেলে টাইপের রয়েছে। যে দেখো যদি কোহিমা কোথায় আছে, নাগাল্যান্ডের রাজধানী, থেকে যে কোট্টায়ম কোথায় রয়েছে, কেরালা। তো এটা জানতে হবে যে কোন কোন রাজ্যে রয়েছে। পর্যন্ত তুমি যদি সড়ক পথে যাত্রা করো তাহলে উৎস থেকে গন্তব্য পর্যন্ত অর্থাৎ কোহিমা থেকে তুমি যাত্রা শুরু করছো থেকে কোট্টায়ম কেরালা যেতে কতকগুলো রাজ্যে মানে হচ্ছে ওপর দিয়ে তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে শুরু করো পূর্ব দিক থেকে, ঠিক আছে। পূর্ব দিকে রয়েছে কেরালা, কোট্টায়ম কোহিমা তো এখানে হচ্ছে নাগাল্যান্ডের কোহিমা, এখান থেকে শুরু করো কোহিমা থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে কোহিমা, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে WB, পশ্চিমবঙ্গের পর সোজা চেন্নাই হাইওয়ে ধরে তুমি সোজা চলে যাবে কোথায়, উড়িষ্যার পরে চলে যাবে AP অন্ধ্রপ্রদেশের পর তামিলনাড়ুর পরে কেরালার কোট্টায়ম। তাহলে কটা রাজ্য হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে টোটাল আমি 7টা রাজ্যের ওপর দিয়ে যাব। এছাড়াও তুমি অন্যভাবেও যেতে পারো, এবার তুমি চাইলে কিন্তু সারা ভারতবর্ষ ঘুরে যেতে পারো। এখানে আছে নাগাল্যান্ড, আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি সোজা বিহারে চলে গেলে, বিহার থেকে ছত্তিশগড় থেকে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ দিয়ে কর্ণাটক দিয়ে কেরালা। তুমি যেমনভাবে করবে এটা মোটামুটিভাবে একটা শর্টকাট তোমাকে করতেই হবে। চাইলে তুমি সারা ভারতবর্ষ ঘুরে যেতে পারো, বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মুম্বাই, কর্ণাটক, গোয়া থেকে কেরালা,
মানে আমি পুরো ঘুরে দিলাম, ঠিক আছে, সোনালী চতুর্ভুজ একটা বানিয়ে আমি ঘুরে দিলাম। তো ওইভাবে অ্যান্সার হয় না। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 7টা রাজ্যের ওপর দিয়ে আমাকে যেতে হবে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের কোনো একটি রাজ্যের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এবং এই বৈশিষ্ট্যের ওপর বেস করে তোমাকে বলতে হবে যে রাজ্যটার নাম কী। পুরো কনসেপ্ট বেস কোশ্চেন কিন্তু। তো দেখো এখানে যে কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে উত্তর রাজস্থানের সঙ্গে একই অক্ষরেখা বরাবর অবস্থিত, অর্থাৎ অক্ষরেখাগুলো হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, ঠিক আছে। তাহলে উত্তর রাজস্থান যে অক্ষরেখায় অবস্থিত ওই রাজ্যটা সেই অক্ষরেখায় অবস্থিত। এরপরে দেখো আলাদা দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেওয়া রয়েছে যে এটি রাজ্যের মোট আয়তনের 80%, ধরো যদি 100 কিলোমিটার হয় তার মধ্যে 80 কিলোমিটার হচ্ছে বনভূমি দ্বারা ঘেরা, মানে অরণ্যাবৃত, এবং রাজ্যের অরণ্যাবৃত অংশের যে এই 80% বনভূমির মধ্যে 12% হচ্ছে সংরক্ষিত, মানে প্রোটেক্টেড এরিয়া, এখানে কেউ যেতে পারে না। তো এই বৈশিষ্ট্যগুলোর ওপর বেস করে তোমাকে বলতে হবে যে রাজ্যটার নাম কি, অরুণাচল প্রদেশ, আসাম, না হিমাচল প্রদেশ, না উত্তরাখণ্ড। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অরুণাচল প্রদেশ। তুমি এখানে কিভাবে বুঝবে এটা দেখো, এখানে হচ্ছে দেখো রাজস্থান যে অক্ষরেখা অবস্থিত, অরুণাচল প্রদেশ সেই অক্ষরেখায় অবস্থিত। আমরা 23.5 কর্কটক্রান্তি রেখা পড়েছি, তো তার ঠিক ওপরে আমাদের রয়েছে প্রায় 28 উত্তর অক্ষাংশের অক্ষরেখা। এই যে অক্ষরেখা এটা কিন্তু সিকিমের ওপর দিয়েও বিস্তৃত, ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো সিকিমের ওপর দিয়ে বিস্তৃত, অরুণাচল প্রদেশের ওপর দিয়ে বিস্তৃত, একেবারে উপরে 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 গেছে উত্তরপ্রদেশ, জয়পুর, হরিয়ানা, এই 5টি রাজ্যের ওপর দিয়ে জয়পুর, উত্তরপ্রদেশ, মানে কী হচ্ছে হরিয়ানা, তারপরে হচ্ছে রাজস্থান, এই 5টা রাজ্যের ওপর দিয়ে 28 অক্ষরেখা গেছে, একই অক্ষরেখার ওপর অবস্থিত। তাহলে বাকি যে অপশান দেওয়া নেই, তাহলে এখানে দেওয়া রয়েছে তোমার অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর আসাম। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আসাম। তাছাড়া তুমি জানবে যে আসামের বেশিরভাগ এলাকাটাই কিন্তু বনভূমি দ্বারা ঘেরা, মানে উত্তর পূর্ব ভারতের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আসাম। তার মধ্যে কেন, কিভাবে তুমি বুঝবে, কারণ আসামে প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে 17 জন, জনঘনত্বপূর্ণ এলাকা নয় কিন্তু, এই কারণ কেন, চারদিকে বনে ঘেরা, ঠিক আছে। তাহলে হচ্ছে সিকিমের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখাটি নিম্নলিখিত কোন রাজ্য, মানে হচ্ছে রাজ্যের ওপর দিয়েও বিস্তৃত। একটু আগে আমি কোশ্চেনটা বললাম যে 28 অক্ষরেখা যেটা রয়েছে সেটা কোথায় কোথায় বিস্তৃত আছে, রাজস্থান, তারপরে রয়েছে হরিয়ানা, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে সিকিম, তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। একটু আগেই কোশ্চেনটার অ্যান্সার হলো এর আগের কোশ্চেনটাই। তো এখানে রয়েছে, এটা হচ্ছে রাজস্থান, এটা রয়েছে কিন্তু হরিয়ানা, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজস্থান, ঠিক আছে। তারও অনেক ওপরে কিন্তু পাঞ্জাব, হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীর অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন শহরটি ভারতের পশ্চিমতম দ্রাঘিমার ওপর অবস্থিত, ঠিক আছে, একেবারে পশ্চিম দিকে দ্রাঘিমা, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে যে জয়পুর, নাগপুর, ভোপাল, না হায়দ্রাবাদ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জয়পুর, পশ্চিমতম দ্রাঘিমা। এর দেখো মনে রাখবে তোমরা, যদি এইখানে রয়েছে যে 28 দ্রাঘিমা পেরোচ্ছে, ওপর দিকে 76 যেটা পেরোচ্ছে একেবারে, তার ঠিক পরেই যে 72 মানে যে দ্রাঘিমা রেখা যেটা রয়েছে তারও ওই দিকে রয়েছে কিন্তু জয়পুর, মানে এই দুটোর মাঝামাঝি রয়েছে জয়পুর। বাকি রাজ্যগুলো কিন্তু, যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পাশাপাশি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জয়পুর। খুব মানে কনসেপ্ট বেস কোশ্চেন। এবার রয়েছে যে ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বারে বারে বিভিন্ন পরীক্ষায় এসেছে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা বানায়, ঠিক আছে। দেখো প্রথম অপশান রয়েছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই 4 মার্চ এদের কিন্তু 174তম বার্ষিকী পার হলো, ঠিক আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যারা কিন্তু খনি ফনি নিয়ে করে গবেষণা করে। সার্ভে অফ ইন্ডিয়া যার সদর শহর দেরাদুনে, মানে যার সদর দপ্তর 1767 সালে হয়েছিল স্থাপিত। আর প্রতিরক্ষা মন্ত্রক ডিআরডিও, তারপরে হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনি সংক্রান্ত, এবং এর সদর মানে জুলজিক্যাল হচ্ছে কি, যে এই যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতায় অবস্থিত,
এটা কিন্তু 1916 সালে স্থাপিত হয়েছিল। আর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কিন্তু বিভিন্ন প্রাণী নিয়ে আর কি গবেষণা করে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, যারা টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে তাদের নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা 1767 সালে স্থাপিত হয়েছিল, যার সদর দপ্তর কিন্তু দেরাদুনে অবস্থিত। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের থেকে কত গুণ। আমি এর আগেই বলেছিলাম যে ভারত আয়তনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ, যেখানে কিন্তু রাশিয়া ভারতের থেকে 5.5 গুণ বড়, ঠিক আছে, এবং বাকি যে রাজ্যগুলোর মানে রাষ্ট্রগুলো রয়েছে, যেমন ধরো ইউএসএ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এরা কিন্তু 3.5 গুণ করে বড়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে যে কোন রাজ্যগুলো কতটা পরিমাণ বড় আর কি, ঠিক আছে। তো এখানে তারপরে আমি বলেছিলাম যে ব্রিটেন অর্থাৎ যেটা ইউনাইটেড কিংডম, এটা থেকে কিন্তু ভারত 20 গুণ বড় এবং বাংলাদেশের থেকে 23 গুণ বড়। তো এখানে আমার কোশ্চেন হচ্ছে যে ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের থেকে কত গুণ, তাহলে 3 গুণ, 5 গুণ, 4 গুণ, 6 গুণ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 গুণ। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল 3 গুণ। তাহলে হচ্ছে ভারতের আয়তন পাকিস্তানের আয়তন থেকে 3 গুণ বড়। এরপরে দেখো যে নিচের কোন রাজ্যটিতে কখনোই কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় না। দেখো এখানে কিন্তু আমরা যদি সারা পৃথিবীর মানে যে গ্লোবটা দেখি, তাহলে হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা, এই পোর্শনের উপরে কিন্তু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এবং তুমি খেয়াল করে লক্ষ্য করবে, দেখো মুম্বাই, তিরুবনন্তপুরম, চেন্নাই, এই 3টি জায়গায় কিন্তু এই লোকেশনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তাহলে এই লোকেশনের মধ্যেই কিন্তু 3টি জায়গা পড়ছে, যেহেতু ভারতের লোকেশন এইরকম উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে শ্রীনগর কোথায় রয়েছে, একেবারে ওপর দিকে রয়েছে। তো যার পরিপ্রেক্ষিতেই আমরা যত উপর দিকে যেতে থাকবো, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা পার করে যত উপরের দিকে যেতে থাকবো, সূর্যরশ্মি কিন্তু ততটা তত তির্যক হতে থাকে। অর্থাৎ এই এলাকায় কিন্তু কি হয় যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় না। আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি চলে যাই সুমেরু বৃত্তে বা কুমেরু বৃত্তিতে, এখানে সূর্যরশ্মি পৌঁছায় না, ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে 18 নম্বর কোশ্চেন, যে ভারতের ভূভাগ প্রকৃতপক্ষে যার অংশ সেটা হলো জুরাসিক ল্যান্ড, আর্যাবর্ত, আর্যাবর্ত মানে উত্তর ভারত যেটাকে বলা হতো আর্যাবর্ত, অঙ্গারা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গন্ডোয়ানা ল্যান্ড। আমাদের যে আজকের হিমাচল মানে হিমালয় পর্বতমালা, যেটাকে অতীতকালে ভঙ্গিল পর্বত, এখনও ভঙ্গিল পর্বতমালা বলা হয়, অর্থাৎ ভাঁজের ফলে সৃষ্টি হয়েছে। উপর দিক থেকে ছিল অঙ্গারা ল্যান্ড, নিচ দিক থেকে গন্ডোয়ানা ল্যান্ড ছিল টেথিস সাগরের। তো সেখানে নুড়িবালি কাদা এসে জমতে জমতে অঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের ধাক্কাধাক্কির ফলে হিমালয় পর্বতমালার উৎপত্তি। এই জন্য হিমালয় পর্বতমালাকে ভঙ্গিল পর্বত বলা হয়, কারণ ইট ইজ ক্রিয়েটেড বাই ফোল্ড, ঠিক আছে। তো এখানে যে ভারতের ভূভাগ প্রকৃতপক্ষে যার অংশ সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। নেক্সট যে কোশ্চেন রয়েছে যে ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়, যে প্রচুর পরিমাণে মশলা বলা হয় মানে পাওয়া যায়, এই উপনামগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে ভারতের কোন রাজ্যকে কি বলা হয় বা কোন জায়গাকে কি বলা হয়, কি নামে পরিচিত। কর্ণাটক, কেরল, মণিপুর না গুজরাট। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরল, কারণ আমাদের যেটা পর্তুগিজ ছিল, পর্তুগালের ভাস্কো দা গামা, তো তারা বেসিক্যালি মশলা জিনিসটা আবিষ্কার করেছিল, তারা আমাদেরকে বিভিন্ন চাষবাসও শিখিয়েছিল, মশলার যে ইউজ হয় সেটাও তারা আমাদেরকে শিখিয়েছিল। তো যার পরিপ্রেক্ষিতে কেরালাতে এত পরিমাণ মশলা পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে মানে যে কী বলা হয় যে ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে, সেটা হচ্ছে কেরালা, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক, ঠিক আছে। দেখো আমরা বিভিন্ন অ্যান্সার পড়লাম যে কোন জায়গার আয়তন বেশি, আমাদের কোথায় জনঘনত্ব বেশি কম। তাহলে সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে 1102 জন, অরুণাচল প্রদেশে 17 জন, আমরা এটা পড়েছি। তো এখানে আমরা লিঙ্গ অনুপাত যেটাকে আমরা সেক্স রেশিও বলে জানি, অর্থাৎ আমাদের ভারতে সেক্স রেশিও হচ্ছে প্রতি 1000 জন মানে যে পুরুষ পিছু নারীর সংখ্যা হচ্ছে 940 জন, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে, যদি আমাদের 1000টা পুরুষ হয় তাহলে যে নারীর সংখ্যা হচ্ছে 940 জন। সেই হিসাবে কেরালাতে সেক্স রেশিও সবচেয়ে বেশি, লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, যেখানে কিন্তু 1000 জন পুরুষে 1084টি মহিলা, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর সবচেয়ে কম হচ্ছে 1000 জন পুরুষে 879 জন মহিলা, সেটা হচ্ছে হরিয়ানা।
হরিয়ানাতে কিন্তু সবচেয়ে কম, এবং এই লিঙ্গানুপাত সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কেরালাতে। ঠিক আছে, 1084 জন মহিলা 1000 জন পুরুষে। আর যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে দেখি তাহলে কিন্তু আমরা পন্ডিচেরিতে পাবো, যেখানে 1000 জন পুরুষে 1038 জন মহিলা। আর সবচেয়ে কম কোথায় পাবো? দমন অ্যান্ড দিউ, যেখানে কিন্তু 1000 জন পুরুষে 618 জন মহিলা। এখানে কিন্তু মহিলার পরিমাণ অনেক কম। আর যদি জেলা হিসাবে ধরি, সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা হচ্ছে মাহে পন্ডিচেরির, আর সবচেয়ে কম সর্বনিম্ন সেটা হচ্ছে দমন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের এই আলোচনার 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি কনসেপ্টের সাথে সাথে তোমরা এমসিকিউটাও ভালোভাবে করবে, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও বেশি জোরদার হয়। এবং আমি আশা রাখবো আমি আশা করি আর কি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।